নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। ঠাকুরের কৃপায় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথা শবরী পত্রিকা থেকে। সাধারণ মানুষের দৃষ্টিতে শ্রী শ্রী রাম ঠাকুরের কথা। সঙ্গে থাকবেন। মানুষের প্রতি ঈশ্বরের কৃপা তার অবতরণ। ঊর্ধ্বলোক হইতে অবতরণ করেন বলিয়াই তিনি অবতার। সে কারণে মনোরঞ্জন মুখোপাধ্যায় প্রণীত স্মৃতিকথায় কৃপাসিন্ধু রাম ঠাকুর নামকরণটি সার্থক। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ঠাকুরের যাহা শিক্ষা গৃহই তাহার কেন্দ্র। কৃপা বিতরণে প্রকৃষ্ট স্থান গৃহ, এ বিষয়ে ইন্দুবাবু অমর গ্রন্থ রাম ঠাকুরের কথার কিছু অংশ বলেছেন। ঠাকুর ঘুরিতে ঘুরিতে একবার গেলেন নৈনিতাল, সঙ্গী হলেন পঞ্চুবাবু। সেখানে একটি ঘর ভাড়া করিয়া অবস্থান করিতে লাগিলেন। সে সময় মধ্যভারতে কোনো এক করদ রাজ্যের রাজা ও সস্ত্রীকও সেখানে গেলেন। রানী নিয়মিত 2 বার এবং রাজা অন্তত 1 বার ঠাকুর দর্শনে আসিতেন। ফলমূল উপঢৌকন সমানেই পাঠাইতেন। কিছুদিন এইভাবে কাটিবার পর রানী একদিন ঠাকুরকে বলিলেন, আভিয়া বুढ़ा हो गया, इधर उधर ढूंढने का वक्त नहीं है। मेरे राज में चलिए, एक तो बढ़िया आश्रम बना दूंगी, मज़े में रह जाएंगे। উত্তরে ঠাকুর নিজের বুকের দিকে আঙ্গুলে নির্দেশ করিয়া বলিলেন, আশ্রম তো হিয়েই হ্যায়। সেই দিনই ঠাকুর পঞ্চুবাবুকে বলিলেন, রানী কানি দিয়া আমাগো কাম নাই, কালই চলেন অন্যখানে যাই। ঠাকুর সাধারণ মানুষের মধ্যে চলিয়া আসিলেন। শ্রীমুখের বাণী এবং পত্রাদি ছাড়া স্বীয় আচরণে দেখাইলেন গৃহীর কর্তব্যকে। শুভময় বাবুকে পরিষ্কার বলিয়াছিলেন, আমি দৃষ্টান্ত, উপদেষ্টা নই। সংসারে সাফল্যের মূল নিয়মানুবর্তিতা, ধৃষ্টতা হইলেও সে সম্বন্ধে কিছু আলোচনা। ঠাকুর প্রকৃতির নিয়ম লঙ্ঘন করেন নাই, সমাজের নিয়ম মানিয়াই চলিতেন। জসমিন দেশ যদাচার। কলিকাতার অতুল মুখোপাধ্যায় বাড়িতে ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী একদিন লক্ষ্য করলেন চাদরের তলায় ঠাকুর মালা জপ করিতেছেন। এমনভাবে মালা জপ করিতেছেন ঠাকুরকে কখনো দেখা যায় নাই। প্রশ্নের উত্তরে ঠাকুর প্রকাশ করিলেন, আলমোড়া অঞ্চলে দেখেছিলেন এক সাধু পুরুষ আশ্রিত বর্গকে পতন হইয়াছে। তাহার স্বনির্বন্ধ অনুরোধে তাহাদের উদ্ধারের জন্য প্রচলিত মালা জপ। কৃপালেশ মাত্র পাইয়া কিচন মুক্তত্ব গত, কিন্তু নিয়ম অনুযায়ী এক্ষেত্রে মালা জপ করিলেন। অতুলবাবুরই কমল কুটির বাড়িতে একদিন কতিপয় ভক্ত রাত্রিতে কীর্তন আরম্ভ করিলেন। ঘরে বৈদ্যুতিক আলো নেই। একটি বড় কাচের ল্যাম্প দড়ি দিয়ে বেঁধে ঝুলাইয়া দেওয়া হলো। নিচে সকলে কীর্তনে বিভোর। হঠাৎ দেখা গেল দড়িতে আগুন ধরিয়া যাবার কাজ ভেঙে ভক্তদের গায়ে পড়ল। তাহাতে কিছুই হইল না। ঠাকুর ছিলেন খুর্দা রোডে রামদাস পালের বাড়িতে। এই ঘটনাতে দিন ঠাকুর রামদাসবাবুর স্ত্রীকে বলিলেন, হাতের আঙুলে ফোসকা পড়াতে তিনি নিজ হাতে মুখ ধুইতে পারবেন না, তিনি যেন ঠাকুরের মুখ ধোয়াইয়া দেন। নিয়ম অনুযায়ী আগুনে ফোসকা পড়ল, তবে স্বল্প সময়ের জন্য, এবং তাও ঠাকুরের শ্রীদেহে। ঠাকুরের শ্রীদেহে বাতের ব্যাধির সূচনার কথা ইন্দুবাবু লিখেছিলেন। কীভাবে বাঁশবিহাতে এক ভক্ত দম্পতির কাতর আবেদনে তাহার বালক পুত্রের দুরন্ত ব্যাধি ঠাকুর নিজ দেহে ধারণ করে বালককে করেছিলেন রোগমুক্ত, প্রাকৃতিক নিয়ম বজায় রেখে। চাঁদপুরে ঠাকুরের মারাত্মক ব্যাসিলার ডিসেন্ট্রি আক্রমণ হয়। সূচনা লাক্সামে। শ্রীচিত্তপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের নিকট শুনেছিলেন, লাক্সামে ঠাকুরের উপস্থিতিতে এক ভক্ত গৃহে উৎসবের সময় তাহার পুত্রটির এই ব্যাধির আক্রমণ হয়। ঠাকুরকে পিতা জানাইলেন, ঠাকুর বাধ্যত কোনো সহানুভূতি সূচক কথা বলিলেন না। চাঁদপুর পৌঁছবার পর ঠাকুরের ওই দুরন্ত ব্যাধি। কলকাতা হইতে ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত চাঁদপুরে গিয়ে ঠাকুরকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করালেন। অবশ্য সুস্থ হলেন আপন ব্যবস্থাতেই, অবিশ্বাস্যভাবে। নিজে ভুগিয়া নিয়ম রক্ষা করিলেন। প্রাকৃতিক নিয়ম ছাড়া সংসারে রাষ্ট্রের নিয়মও ঠাকুর লঙ্ঘন করতেন না। কলকাতার রাস্তায় মোটর গাড়িতে ঠাকুর বসা, ঠিক চালকের বাঁ দিকে।
একেবারে বায়ে বসা শ্রী লোকেশচন্দ্র চক্রবর্তী। রাস্তায় একটি মোড়ে আসতেই তিনি বাদিক হাত বাড়াইয়া যাত্রার গতি নির্দেশ করলেন, কিন্তু তাহাতে হইল না। ঠাকুর বাম শ্রীহস্ত দীর্ঘায়িত করিয়া তাহার ঘাড়ের উপর দিয়ে বাঁ দিকে যাত্রার নির্দেশ দিলেন। ট্রাফিক আইন রক্ষা করিলেন। শ্রীহস্ত প্রয়োজন মতো দীর্ঘায়িত করিবার একটি দৃষ্টান্ত উল্লেখ করেছেন ইন্দুবাবু তাহার রাম ঠাকুরের কথা গ্রন্থে। স্বর্গীয় মতিলাল বন্দ্যোপাধ্যায় সহধর্মিণী চিকিৎসার জন্য প্রয়োজনীয় লাটার ডগা ইন্দুবাবুর গাছের অনেক উপরের দিকে বলে পারতে পারলেন না, কিন্তু ঠাকুর ইন্দুবাবুর চেয়ে খাটো ছিলেন। কী করে যে চোখের নিমেষে ডগাগুলি পাড়িয়া ফেলিলেন, ইন্দুবাবু তাহা ব্যাখ্যা করেছিলেন। মহাজনদের যে নানা প্রকার অলৌকিক শক্তি থাকে, কখনো কখনো বিশেষ কারণে ওই সকল যোগ বিভূতি প্রত্যক্ষ হইয়া পড়ে। রেলের আইন সম্পর্কে ঠাকুরের নিয়ম নিষ্ঠার একটি দৃষ্টান্ত। একবার কটক হইতে পুরী আসার সময় ঠাকুরের সঙ্গে ছিলেন ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয়, স্বর্গীয় বামাচরণ দে প্রমুখ। উৎসব আতিসাহ্য কয়েকজন ভক্ত টিকিট না কেটে ঠাকুরের সঙ্গে গাড়িতে উঠে বসলেন। যাত্রা শুরু হতে দেখা গেল ঠাকুরের সেই সদা প্রফুল্ল ভাবের পরিবর্তে বিরক্তি। কারণটা কেউই ঠাওর করে উঠতে পারলেন না। পুরী স্টেশনে নেমে ফটক প্রহরত রেল কর্মচারীটি কিছু পয়সা দিয়ে যাত্রীরা বাহির হইয়া আসিলেন। ঠাকুরের বিরক্তি বাড়িয়া চলিল। স্টেশনের নির্দিষ্ট মোটর গাড়িতে উঠিলেন না, হেঁটে গন্তব্যস্থলে চলে গেলেন। সেখানে পৌঁছে আপাদমস্তক মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। ঠাকুরের ওই ভাব থেকে প্রভাতবাবু ক্ষুধায় কাতর হয়ে কিছু মুখে দিলেন না। এতক্ষণ ঠাকুর নিজেই রহস্য উদ্ঘাটন করলেন। বামাচরণবাবুকে জিজ্ঞাসা করতে তিনি স্বীকার করলেন বিনা টিকিটে কয়েকজনের আসার কথা। ঠাকুরের নির্দেশ, তক্ষুনি স্টেশনে গিয়া রেল কোম্পানির প্রাপ্য ভাড়ার টাকা মিটিয়া দিতে হইবে। কাজটি যাহাতে সুসম্পন্ন হয় তজ্জন্য বামাচরণবাবুর সঙ্গে প্রভাতবাবুকেও যাইতে বলিলেন। সাংসারিক জীবনে নিজ নিজ কর্তব্য কর্মে কোনো রকম ত্রুটি বা শৈথিল্য ঠাকুর পছন্দ করিতেন না। ইন্দুবাবু লিখেছেন, ঠাকুর তাহার বাড়িতে আসলেন প্রায় 11টার সময়। তখন তিনি কলেজ যাবার জন্য প্রস্তুত হইতেছিলেন। ঠাকুরকে দেখে ভাবলেন সেই দিন বাড়িতেই থাকবেন, কিন্তু প্রথমে তিনি এই কথা বললেন। তাহার কলেজে দেরি হওয়া যাইতেছে দেখে তাহাকে তাড়াতাড়ি চলে যেতে বললেন ঠাকুর নিজে। সুতরাং যাইতেই হলো। ঘটনাটি সামান্য, কিন্তু ইহার তাৎপর্য কিন্তু সামান্য নয়। গোড়াতেই ঠাকুর ইন্দুবাবুকে বুঝিয়ে দিলেন যে তাহার সহিত চলিত হইলে কোনো ফাঁকি চলিবে না, কোনো অজুহাতেই কর্তব্য কর্মের অবহেলা তিনি অনুমোদন করিবেন না। কথাটি অত্যন্ত গুরুতর এবং ঠাকুরের মূল শিক্ষার সহিত অঙ্গাঙ্গীভাবে জড়িত। ঢাকাতে অধ্যাপক প্রতুল সেনের অভিজ্ঞতাও অনুরূপ। তাহার কন্যা শ্রীমতী বকুলছায়া সেন লিখেছেন, ওই বাড়িতে অবস্থানকালে ঠাকুর সর্বদা পিতৃদেবকে প্রশ্ন করতেন, আপনার কলেজে যাওয়ার সময় হয় নাই, কখন যাইবেন? দেরিতে ক্লাস আছে শুনলে বিলম্বে হেতু জানিয়া আশ্বস্ত হইতেন। ঠাকুরের জাগতিক সম্পর্ক পৌত্র দেখা করতে গেলে ঠাকুর জিজ্ঞাসা করতেন, আফিস নাই আজ? লোকেশবাবু নোয়াখালী অরুণ স্কুলে শিক্ষকতা করবার সময় একদিন সকাল হইতে বিভিন্ন ভক্তদের বাড়িতে ঠাকুরের সঙ্গে ঘুরে বেড়াইতেছেন। বেলা 10টা নাগাদ যে বাড়িতে পৌঁছালেন সে বাড়ির গৃহিণী জিজ্ঞাসা করলেন, ঠাকুর জানিয়া দিলেন তাহার ভাত রান্না হয়ে গিয়াছে। এবারে বললেন একটি অতিরিক্ত জায়গা করতে। যাই হোক, আদেশ পালন করলেন। আসন থালা জল দেওয়া হইল। এবার ঠাকুর দাদাকে আহার করতে বসানো হলো। অর্থাৎ বাড়ি ফিরে যথারীতি স্নান আদি সারিয়া আহার আনতে স্কুলে যাইতে বিলম্ব হইয়া যাইত বলে এই ব্যবস্থা। যথাসময় কার্যালয় উপস্থিত। একটি প্রত্যক্ষ ঘটনা। নোয়াখালী শহরে শুভময় বাবুর বাড়িতে একবার ব্যবস্থা হলো 2 যুবক শ্রী সদানন্দ চক্রবর্তী এবং বিনোদ বরণ চক্রবর্তী ঠাকুর ঘরে রাত্রিতে থাকবেন। তাহাদের কাজ ঠাকুর শয়ন করিলে হ্যারিকেনে আলোটি কমাইয়া রাখিতে হইবে এবং ভোরবেলায় ঠাকুরের শয্যাত্যাগের আগেই ঘরের দরজার ছিটকানিটি খুলে রাখিতে হইবে, যাতে ঠাকুর অনায়াসে ঘর হইতে বাহিরে আসতে পারেন। সে যুগের যুবকেরা ডন কসরত করত।
সদানন্দবাবু খালি গায়ের ওপর দিয়ে চলন্ত মোটর গাড়ির চাকা চলে যাইত। বিনোদবাবু 24 ঘণ্টা বিরামহীন তবলা বাজিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। শুভময়বাবু যুবকদ্বয়ের জন্য বিছাইবার জন্য একটি কম্বল দিয়া গেলেন। ঠাকুর শয্যায় শুভময়বাবু চলিয়া যাবার পরেই যুবকদ্বয় আলো কমিয়ে মশাইতে ঢুকলেন। স্থির করলেন পালা করে রাত্রি জাগবেন, যাহাতে ঠাকুরের প্রয়োজন মতো ব্যবস্থা আদি করতে পারেন। ভোরে দরজাও খুলতে হইবে। রাত্রি সবে নিশুতি হইতেই ঠাকুর ভক্তদের ডেকে বললেন খাটের উপর তাহার বিছানাতেই শয়ন করবার জন্য, নিচে ঠান্ডা লাগিবে। তাহারা অবশ্য রাজি হলেন না। বিচিত্র ঘটনা এবারে ঘটিল। দুজনেই এমন ঘুমায় পড়লেন যে ঘুম ভাঙিল পরদিন বেশ বেলায়। রোদ তখন ঝাঁঝা করে। কর্তব্যের অবহেলায় লজ্জিত যুবকদ্বয় পালাইয়া গেলেন, কিন্তু যেন কাহারও নজরে ব্যাপারটা ধরা পড়িল না।